সুপ্রিয় শ্রোতা, একটি ৭০ বছরের জীবন পার করে দিয়ে আবারও নতুন করে নতুন পথ চলার স্বপ্নে আমার এই আয়োজন প্রমাণিত অপ্রমাণিত। প্রথমেই আমার পরিচয়টি একটু খুলে বলি, সাথে বলি কেন আমি আজ আপনাদের সাথে নিয়ে এই নতুন প্রযুক্তির নতুন জীবনে প্রবেশ করতে চলেছি। আমি কৃষ্ণা দেবনাথ। জন্ম থেকেই আইন অঙ্গনের ছত্রছায়ায় আমার বেড়ে ওঠা। আমার বাবা দীনেশচন্দ্র দেবনাথ ছিলেন একজন বিচার বিভাগীয় কর্মকর্তা। অবসর জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যাপনা করেছেন। লিখেছেন সহজ ভাষায় আইনের বই, আর লিখেছেন নিজ জীবনগাথা, কত কথা কত স্মৃতি। আমাদের 5 ভাই বোনের মধ্যে সবার ছোট আমি। বড় ভাই বোনেরা তাদের কর্মজগতে যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। বাকি রইলাম আমি। এই আমি বাবার রাস্তায় হাঁটার স্বপ্নে বিভোর ছিলাম। একসময় আইন বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে 1981 সনে বিচার বিভাগে যোগ দিই। আর 41 বছরের কর্মজীবন শেষ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে বিচারপতি হিসেবে অবসর নিই 2022-এর শেষ ভাগে। সুদীর্ঘ 41 বছরের বিচারিক জীবনে বিচার কাজ করতে গিয়ে প্রায়শই দেখেছি একটি ঘটনা সত্য হলেও আইনের জটিল প্রয়োগের মারপ্যাচে তা প্রমাণিত হয়নি। সারা জীবন প্রমাণিত অপ্রমাণিতর গোলকধাঁধা নিয়ে কাজ করতে গিয়ে প্রায়শই মনে হয়েছে যারা ভুক্তভোগী, ঘটনার ভিকটিম বা তার পরিবার একটি ঘটনার শিকার হবার পর কোথায়, কখন, কিভাবে যাবে এ কথাটি না জানার কারণে ঘটনাটি সত্য হলেও আইনের মারপ্যাচে সঠিক বিচার থেকে বঞ্চিত হয়। আমাদের দেশের সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই অনুষ্ঠান প্রমাণিত অপ্রমাণিত। আসলে যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমার পথ চলা, জীবিকা, আজকের অবসর জীবন, তাদের ঋণ শোধ করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। কিন্তু আমি এই 41 বছরের আইন অঙ্গনের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে সহজ করে সহজ ভাষায় আইনের জটিল গল্পগুলো, কঠিন প্রয়োগগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আমি চাই প্রতি এপিসোডে একটি ছোট্ট ঘটনা দিয়ে সহজ করে বোঝাতে কেন একটি ঘটনা প্রমাণিত হয় আর কেনই বা সেই একই ঘটনা হয় অপ্রমাণিত। আমাদের আজকের গল্প ধর্ষণ। এই গল্পের নায়িকা 15 বছরের লতা। গ্রামের স্কুলে ক্লাস 9-এ পড়ে। স্কুল থেকে ফেরার পথে পাড়ার মাস্তান রফিক তাকে বিরক্ত করে। একদিন সুযোগ বুঝে তাকে জোর করে পাশের পোড়ো বাড়িতে নিয়ে ধর্ষণ করে। অজ্ঞান হয়ে যায় লতা। জ্ঞান ফিরে লতা অসুস্থ অবস্থায় ফিরে আসে তার বাড়িতে। বলে তার সর্বনাশের কথা। দাদি বলে ধুয়ে ফেল পাপ চিহ্ন। মা বলে সর্বনাশ, কেউ যেন জানতে না পারে। বাবা বলে হায় হায়, এ মেয়ের বিয়া দেব কেমনে। সালিশ বসে। 1 মাস যায়, 2 মাস যায়, কোনো সুরাহা হয় না। 2 মাস পর লতার বাবা লতাকে নিয়ে থানায় যায়, হাসপাতালে যায়, মামলা করে। মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো চিহ্ন পাওয়া যায় না। আদালত লতার সাক্ষ্য আমলে নেয় না। বিচারে খালাস পায় রফিক। প্রিয় শ্রোতা, চলুন এবার আমরা শুনি ঘটনাটির উল্টো দিক। ধর্ষণের পর জ্ঞান ফিরে আসে লতার। কোনো মতো বাড়ি ফিরে আসে লতা। খুলে বলে সব। লতার দাদি, মা, বাবা সবাই তার পাশে দাঁড়ায়। লতার বাবা লতাকে নিয়ে স্থানীয় হাসপাতালে যায়, থানায় যায়। ঘটনার সাথে সাথে পরীক্ষার কারণে লতার শরীরে পাওয়া যায় ধর্ষণের সব আলামত, সব চিহ্ন। বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় রফিকের। এই যে একই গল্পের একই ঘটনার দুটো দিক, এর জন্য দায়ী কে? যদি বলি দায়ী ভিকটিম পরিবার,
যদি বলি দায়ী আমাদের সামাজিক ব্যবস্থা, যদি বলি দায়ী বিচার ব্যবস্থা, আসলে কি তাই? আমি বলতে চাই দায়ী আমরা সবাই, আর সবচাইতে বেশি দায়ী বোধ হয় আমাদের মতো সুবিধাভোগী জনগোষ্ঠী, সচেতন জনগোষ্ঠী, যারা আমরা জানি কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আমাদের কি কি করণীয়, কিন্তু আমরা তা সাধারণ জনগোষ্ঠীকে সচেতন করার কাজে আসি না প্রায়শই। এই দায়বদ্ধতা নিয়েই আমার এর নতুন পথ চলার শুরু। নিশ্চয়ই আপনারা থাকবেন আমার সাথে। এখন চলুন একটু আলোচনা করি কেন লতার ঘটনাটি সত্যি হবার পরও সে বিচার পেল না, আবারও একই ঘটনায় বিচার পেল। প্রথমে দেখুন, লতা বাড়ি ফিরে আসার পর লোকলজ্জার ভয়ে সব লুকিয়ে ফেলা হলো। আসলে আমাদের সামাজিক প্রেক্ষাপটে অহরহই এ ঘটনা ঘটে, কিন্তু আমাদের এ ধরনের ধর্ষণের ঘটনা ঘটার পর যে কাজটি করতে হবে তা হলো প্রথমে পরিবারকে ভিকটিম মেয়েটির পাশে দাঁড়াতে হবে, তাকে সাহস দিতে হবে। ধর্ষণের সময়কার গায়ের কাপড় চোপড় সংরক্ষণ করতে হবে। তাকে স্নান বা গোসল করানো যাবে না কোনো অবস্থাতেই। যত দ্রুত সম্ভব যেতে হবে হাসপাতালে, যেতে হবে থানায়। মনে রাখবেন, 72 ঘন্টার মধ্যে আলামত সংগ্রহ না করলে, ভিকটিমকে পরীক্ষা না করলে ধর্ষণের চিহ্ন পাওয়া দুষ্কর হয়ে ওঠে। আরো মনে রাখবেন, এই কাপড় চোপড় বা এ সম্পর্কিত আলামত পলিথিনের প্যাকেটে না রেখে কাগজের প্যাকেট বা কাগজ দিয়ে পেঁচিয়ে সংরক্ষণ করতে হবে। আমাদের দেশে দেখা যায় প্রায়শই এ ধরনের ঘটনার পর আসামি পক্ষ থেকে, গ্রামের মুরব্বী পক্ষ থেকে আপোষ মীমাংসার প্রস্তাব আসে। ভিকটিমকে আসামির সাথে বিয়ে দেবার প্রস্তাব আসে ক্ষতিপূরণ দেবার প্রস্তাব। এভাবে সময় চলে যায়। পরে যখন আপোষ মীমাংসা ব্যর্থ হয়, তখন ভিকটিম পরিবার মামলা করে, পায় না বিচার। আমি একটি কথাই বলবো যে এ ধরনের ঘটনায় প্রথমেই যত দ্রুত সম্ভব থানায় যান, হাসপাতালে যান। অনেক সময় ধর্ষক পক্ষ প্রভাবশালী হলে থানা মামলা নিতে চায় না। আপনি তখন সরাসরি কোর্টে মামলা করতে পারেন। আইনে এরকম বিধান আছে। বিজ্ঞ আইনজীবীরা নিশ্চয়ই আপনাকে সঠিক আইনগত পরামর্শটাই দিবেন। অনেক সময় দেখা যায় ভুল পরামর্শের কারণে ভিকটিম তার কাঙ্ক্ষিত বিচারটি পায় না। যা ঘটনা কেবলমাত্র সেটুকু না বলে ফুলিয়ে ফাঁপিয়ে অপরাধের মাত্রা বাড়িয়ে এজাহার বা মামলা দেয়া হয় কঠিন শাস্তির আশায়। বিজ্ঞ আইনজীবীদের কাছে, ভিকটিম পরিবারের কাছে আমার অনুরোধ থাকবে, যা ঘটনা ঘটে সেটুকুরই বিচার চান, চেষ্টা করুন সেটুকুই প্রমাণ করতে। মনে রাখবেন, মামলা চলাকালে প্রত্যেকটি সাক্ষীকে বিপক্ষের বিজ্ঞ আইনজীবীর জেরার সম্মুখীন হতে হয়। সেরকম বিজ্ঞ আইনজীবীর হাতে জেরার ভার পড়লে জেরার তীক্ষ্ণ বাণে বেরিয়ে আসবে ঘটনার অতিরঞ্জনের কথা, এমব্লিশমেন্টের কথা। বিচারকের মনে তখন সত্যটুকু সম্বন্ধেও জাগে সন্দেহ, আর এই সন্দেহের সুবিধাটুকু নিয়ে বেশিরভাগ আসামি খালাস পায়। বিচার প্রার্থী পায় না তার কাঙ্ক্ষিত বিচার। আসলে একটি ঘটনা ঘটার শুরু থেকে শেষ পর্যন্ত একটি পুঁতির মালা। যে পক্ষ মালাটি সুন্দরভাবে, বিশ্বাসযোগ্যভাবে, আইনানুগভাবে গেথে আদালতের সামনে উপস্থাপন করতে পারে, বিচারের ফল কিন্তু স্বাভাবিকভাবেই তার দিকেই যায়। একটি কথা বলি, আইনের শুরু আছে কিন্তু এর শেষ নেই। আইনের শুরু হয় আইনের ধারার মাধ্যমে, মানে কোন আইনের ধারায় কি আছে, আর শেষ হয় ঘটনা আর এ ধারার বিশ্লেষণে উচ্চ আদালতের বিভিন্ন নজিরের মাধ্যমে। এসব নজির কিন্তু অহরহই ঘটনার অবস্থাগত বিচারে বা আইনের সাথে ঘটনার নানা বিচার বিশ্লেষণে পাল্টে যাচ্ছে। আইনের বিশেষ করে বিচারের মজাটা কিন্তু সেখানেই। আপনি যখন বাদীর মামলা শুনবেন, মনে হবে বাদীর মামলাটি ঠিক। এরপর যখন বিবাদীর মামলা শুনবেন, মনে হবে আরে এর কথাই তো ঠিক, এর কথাই তো বেশি যুক্তিযুক্ত। আজ প্রথম দিন, ইচ্ছা ছিল প্রথম দিন কেন আমি জীবনের এ পর্যায়ে আপনাদের সাথে এভাবে কথা বলার জীবনকে বেছে নিলাম,
শুধু তার মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখব। কিন্তু আমরা আজই একটি ঘটনার প্রমাণিত অপ্রমাণিতর গোলকধাঁধার গল্প জেনে নিলাম। সুপ্রিয় শ্রোতা, এখন আসুন আমার এই অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে কিছু কথা। আমি প্রতি পাক্ষিকে আপনাদের একটি গল্প শোনাব। গল্পটি ঘটনাটি একই থাকবে, কেবলমাত্র প্রয়োগের ভুলের কারণে কেন তা অপ্রমাণিত হবে আর সঠিকভাবে উপস্থাপনের কারণে কেন তা প্রমাণিত হবে, এটাই হবে এই অনুষ্ঠানের মূল বিষয়। এই অনুষ্ঠানের কথায় যদি একজন বিচার প্রার্থীও সচেতন হয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপটি নেয়, তবেই আমার সার্থকতা। এই প্রমাণিত অপ্রমাণিতর গোলকধাঁধার ঘটনার সাথে থাকবে আমার 41 বছরের বিচারিক জীবনের গল্প, বিচার অঙ্গনের গল্প। প্রথমেই বলেছিলাম আমার বাবা তার জীবন কথা লিখে গেছেন, কত কথা কত স্মৃতি। আমি ভেবেছিলাম অবসর জীবনে আমি লিখব কত কথার পরের কথা, কিন্তু এই দিন বদলের সময় দেখতে পাই কেউ আর বই পড়ে না। কেউ বই পড়ে না বলাটা ঠিক নয়, তবে আমাদের দেশের বেশিরভাগ লোকই আজ আর বই পড়ে না। আমার বাবা বলতেন, যারা কত কথা কত স্মৃতি পড়বেন ভালোবেসে, তাদেরকে সৌজন্য সংখ্যা দিবি, আর যারা আলমারিতে সাজানোর জন্য রাখবে তাদের কাছে বিক্রি করবি। সে 1990 সনের কথা। আজ 35 বছর পর আমার মনে হয় সৌজন্য অসৌজন্য কোনো বই সেভাবে পড়ার ইচ্ছা, সুযোগ, সময় মানুষের কমে গেছে। ভাবছি এই প্রমাণিত অপ্রমাণিতর গল্প বলতে গিয়েই প্রতি এপিসোডে আমার বিচারিক জীবনের একটি করে গল্প শেয়ার করব। বিশ্বাস আছে আপনাদের খুব খারাপ লাগবে না সেসব গল্প। এবার বলুন কেমন লাগলো আমার প্রথম এপিসোড? অবশ্যই জানাবেন, আর জানাবেন আপনাদের জীবনে ঘটে যাওয়া প্রমাণিত অপ্রমাণিতর গল্প। আমার আপনার গল্প নিয়ে শুরু হোক প্রমাণিত অপ্রমাণিতর পথচলা। কথক আর শ্রোতার মেলবন্ধনে উপকৃত হোক আমাদের সহজ সরল সাধারণ অসচেতন মানুষ, এই কামনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই নতুন উদ্যোগটি একেবারেই বৃথা। আর এজন্যই আপনাদের কাছে আবেদন, সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিতে। তাছাড়া আপনার একটি লাইক ও একটি শেয়ার বদলে দিতে পারে আমাদের দেশের অসচেতন জনগোষ্ঠীকে, যারা অহরহই বঞ্চিত হয় ন্যায় বিচার প্রাপ্তি থেকে। আসুন আমার এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা সবাই সচেতন করে তুলি আজকের ঘটনার নায়িকা লতা, তার পরিবারের মতো লাখো পরিবারকে। সুপ্রিয় শ্রোতা, প্রতি মাসের 1 আর 16 তারিখ রাত 9টায় একটি এপিসোড নিয়ে হাজির হব আপনাদের মাঝে। দেখা হবে আবারও আগামী প্রান্তিকে রাত 9টায়। এ পর্যন্ত বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।